নিঝুম রাতে এক গর্ভবতী তরুণী প্রাণপণে রাস্তা ধরে দৌড়ে চলেছে। তার শ্বাস দ্রুত ওঠানামা করছে, কপালে ঘাম জমেছে, তবু সে থামছে না। এক হাতে পেট চেপে ধরে অন্য হাতে ওড়না সামলে সে ছুটে চলেছে অন্ধকারের ভেতর। মনে হচ্ছে আর এক মুহূর্ত দেরি হলেই ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। কি গো রূপবতী, এত রাতে এই ভাঙা ঘরে কি মনে করে? তোমার সাথে একটা চুক্তি করতে এসেছি। আমি যা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। কাজটা যদি নিখুঁতভাবে করতে পারো তবে সারা জীবনের মতো তোমার আর টাকার অভাবই হবে না। টাকার গন্ধ পেলে রমেন করতে পারে না এমন কাজ নেই। গ্রামের সোজা সরল মানুষদের আঙুলের ইশারায় নাচানো তো আমার বাঁ হাতের খেল। তা তোমার এই রূপের আড়ালে কি মতলব লুকিয়ে আছে শুনি? তোমাকে একজন সাধুর বেশ ধরতে হবে, তারপর যেতে হবে আমার স্বামীর কাছে। সেখানে গিয়ে ঠিক কি কি বলতে হবে তা আমি তোমাকে শিখিয়ে দেব। আরে এ তো অতি সামান্য কাজ। কাল সকালেই গেরুয়া বসন চুড়িয়ে জটাধারী সেজে তোমার বাড়ি হাজির হয়ে যাব। শুধু বুঝিয়ে বলো সেখানে গিয়ে আমার ভূমিকাটা কি আর কি কথা বলতে হবে। তরুণী রমেনের আরও কাছে এগিয়ে গিয়ে তার কানে কানে ফিসফিস করে পুরো নীল নকশাটা খুলে বলল। সব শুনে ধুরন্ধর রমেনের চোখও চড়ক গাছ হয়ে গেল। নিশ্চিন্ত থাকো, কাজ হয়ে যাবে। কিন্তু একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, নিজের স্বামীর সাথে কেউ এমনটা করতে পারে? তোমাকে ঠিক যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো, বাড়তি প্রশ্ন করার দরকার নেই। এর দিন কয়েক আগের কথা। রূপপুর গ্রামে স্বামী সৌরেনের সঙ্গে থাকত অলকা। সৌরেন অলকাকে খুব ভালোবাসলেও মুখে তা প্রকাশ করতে পারত না। একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অলকা মনে মনে আফসোস করছিল। হে ভগবান, এত রূপ দিলেন অথচ মানুষটার পাশে বসে দুটো ভালোবাসার কথা বলারও সময় নেই। সারা গ্রামের মানুষ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, রূপের প্রশংসা করে, আর ওনার শুধু ধান ক্ষেত আর হিসেবের খাতা নিয়েই পড়ে আছে। ঠিক তখনই সৌরেন ঘর থেকে বের হওয়ার জন্য তৈরি হয়ে অলকাকে জিজ্ঞেস করল। অলকা, কিছু বলছিলে? না, কিছু না, আমি জল আনতে যাচ্ছি। আচ্ছা, আমি বেরোচ্ছি। ফিরতে ফিরতে আজ সন্ধে পার হয়ে যাবে। নিজের খেয়াল রেখো। সৌরেন চলে যাওয়ার পর অলকা কলসিটা কাঁখে নিয়ে নদীর ঘাটের দিকে রওনা হলো। পথের ধারে চণ্ডীমণ্ডপে বসা গ্রামের কয়েকজন অলকাকে দেখেই নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিল। প্রথম গ্রামবাসী বলল, ওই দেখ হরিপদ, সৌরেনের বউকে দেখলি? যেন সাক্ষাৎ অপ্সরা। কি রূপ আর কি চলন! আরে রূপ দিয়ে কি হবে, কপালটা তো মন্দ। ওই রকম রূপসী মেয়েকে কিনা ওই গেঁয়ো চাষার ঘরে দিন রাত খাটতে হচ্ছে। আমার ঘরে যদি এমন বউ থাকতো তাকে আমি রাজরানী করে রাখতাম, চোখের আড়াল হতে দিতাম না, নদীর ঘাটে জল আনতেও পাঠাতাম না। কথাগুলো শুনে অলকার ঠোঁটে বিষণ্ণ অথচ গর্বের হাসি ফুটল। দূরে দাঁড়িয়ে থাকা ধূর্ত বিক্রম সব শুনে মনে মনে এক নতুন ফন্দি আঁটল। শুনেছি সৌরেনের সিন্ধুকে নাকি প্রচুর ধনরত্ন আছে। এই রূপসীকে যদি কোনোভাবে আমার মোহজালে জড়াতে পারি তবে এক চালেই আমার ভাগ্য বদলে যাবে। দেখি এবার কি চাল চালি। অলকা নদীর ঘাটে এসে পৌঁছাতেই নতুন জামা প্যান্ট পরে সেজেগুজে বিক্রমও তার পিছু পিছু সেখানে এসে হাজির হলো। মুখে মিষ্টি হাসি আর ভদ্রতার অভিনয় নিয়ে সে অলকার সামনে দাঁড়ালো। মাফ করবেন, একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, কেন? আপনি কি কাউকে খুঁজছেন? আমি শহরের একজন ব্যবসায়ী, তবে আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের রানী ভুল করে এই ঘাটে চলে এসেছেন। এমন রূপ আমি খুব কমই দেখেছি। আর আপনার স্বামীও বড্ড নিষ্ঠুর। এমন কোমল হাতে কলসি তুলে দিয়েছেন। আপনার তো রানীর মতো আদরে থাকার কথা। বিক্রমের মিষ্টি কথা আর প্রশংসা শুনে অলকার মনটা নরম হয়ে গেল। সে কিছুটা চনমনে হয়ে সরলভাবে জিজ্ঞেস করল, কেন? আমি কি সত্যিই এত সুন্দর? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি তো সত্যিই স্বর্গের অপ্সরার মতো। তবে এবার আমাকে যেতে হবে, ব্যবসার অনেক কাজ বাকি।
আসি। বিক্রম ঘুরে হাঁটা শুরু করতেই অত্যন্ত চতুরতার সাথে পকেট থেকে দুটো চকচকে রূপোর মুদ্রা মাটিতে ফেলে দিল। অলকা সেটা দেখে ডেকে উঠল। এই যে শুনছেন, আপনার রূপোর মুদ্রা দুটো নিচে পড়ে গেছে, ওগুলো তুলে নিন। আরে ওটা ওখানেই থাক দেবী। যে মুদ্রা একবার হাত থেকে পড়ে যায় তাই বিক্রম আর কুড়িয়ে নেয় না। কোনো অভাবী মানুষ কুড়িয়ে পেলে তার অন্তত একটা বেলার আহার জুটে যাবে। আমি তো মানুষের উপকার করতেই ভালোবাসি। বিক্রম চলে গেল, আর অলকা পলকহীন চোখে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মনে মনে সে এক অদ্ভুত আলোড়ন অনুভব করল। মানুষটা কত মহান, এত ঐশ্বর্য থাকার পরও কি অদ্ভুত দয়া, আর আমার রূপের কি কদর করলো। ইস, বিয়ের আগে যদি ওনার সাথে দেখা হতো। অলকা জল নিয়ে বাড়ি ফিরল বটে, কিন্তু তার মন পড়ে রইল বিক্রমের ভাবনায়। ওদিকে আড়ালে লুকিয়ে বিক্রম অলকার প্রতিক্রিয়া দেখছিল। সে কুটিল হেসে মনে মনে বলল, চমৎকার! নকল রূপোর মুদ্রা আর শহরের দামি পোশাকের চালটা তাহলে কাজে লেগে গেল। শিকার পুরোপুরি ফাঁদে পা দিয়েছে। সৌরেন, এবার তোর সারা জীবনের উপার্জিত সব ধন সম্পদ আমার হবে। শুধু এই রূপসীকে প্রেমের মায়াজালে আরেকটু জড়িয়ে নিতে হবে। পরের দিন সকালে অলকা আবার সেই একই আশা নিয়ে নদীর ঘাটে গেল, যদি সেই শহরের ধনকুবের ব্যবসায়ীর দেখা মেলে। ঘাটে গিয়ে দেখল বিক্রম আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। অলকা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এ কি, আপনি তো কাল ঘাটে ঠিকানা খুঁজছিলেন, আজ আবার এখানে বসে আছেন যে? কি করব বলো, তুমি এতই অপরূপা যে যেদিন থেকে তোমাকে দেখেছি রাতে আমার চোখে আর ঘুম নেই। মনটা একবারে ব্যাকুল হয়ে উঠেছিল। তাই ভাবলাম আজ আবার এসে তোমার দর্শনটা সেরেই যাই, নইলে আমার আজকের পুরো দিনটাই বৃথা যেত। সত্যি আমার রূপ আপনার এত ভালো লেগেছে? ভালো লেগেছে মানে? তুমি তো শুধু রূপসী নও, তুমি হলে এক মায়াবিনী অপ্সরা। যতক্ষণ তোমাকে না দেখেছি আমার এই হৃদয়ে শান্তি ছিল না। এখন তোমাকে দেখে আমার চোখ আর মন দুটোই জুড়ালো। অলকা মনে মনে চরম অহংকার ও তৃপ্তি বোধ করল। সে ভাবল, যে পুরুষ তার সৌন্দর্যের এমন কদর করতে পারে তার ভালোবাসা গ্রহণ করায় কোনো অন্যায় নেই। তাছাড়া বিক্রম তো তার গেঁয়ো চাষা স্বামীর চেয়ে অনেক বেশি ধনী। আমি বেশি কথা বলতে জানি না সুন্দরী, তবে এটুকুই বলবো, তোমাকে ছাড়া আমি আর বাঁচব না। তুমি আমার জীবনের রানী হতে রাজি হয়ে যাও। আমার ধন দৌলত, ব্যবসা, গাড়ি বাড়ি সব আছে, কোনো কিছুর অভাব হবে না। তোমাকে আমি চোখের মনি করে রাখব। অলকা লজ্জাবতী হাসিতে সম্মতি জানিয়ে চলে গেল। বিক্রম বিজয়ের হাসি হেসে মনে মনে বলল, সঠিক ঘুঁটিটাই ফেলেছি, এবার খেলা জমবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। এই সময়ের মধ্যে অলকা ও বিক্রমের গোপন সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। রূপের অহংকার, ধন সম্পদের মোহ এবং বিলাসবহুল জীবনের লোভে অন্ধ হয়ে অলকা ধীরে ধীরে নিজের স্বামী সৌরেনকে সম্পূর্ণ অবহেলা করতে শুরু করল। এদিকে বিক্রমের সঙ্গে তার গোপন ও অবাধ মেলামেশার একসময় ভয়াবহ পরিণতি ডেকে আনল। কিছুদিনের মধ্যেই অলকা বুঝতে পারল সে গর্ভবতী। এই খবর জানার পর তার জীবনে নেমে এলো নতুন সংকট। সে বুঝতে পারল আর সৌরেনের সংসারে স্বাভাবিকভাবে থাকা সম্ভব নয়। তখন অলকার মনে একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগল, যেভাবেই হোক বিক্রমের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করতে হবে। বিক্রম, তুমি তো এই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী, কিন্তু তোমাকে তো গ্রামের কারোর সাথে মিশতেই দেখি না। আর আমরা দুজন কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব? এখন তো তোমার সন্তান আমার গর্ভে। চলো না, আমরা দুজনে এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই। দেখো অলকা, আমরা তো অনেক দূরে চলে যাবই, আমার ধনের কোনো কমতি নেই। কিন্তু আমি শুনেছি তোমার ওই গেঁয়ো স্বামীর সিন্ধুকেও নাকি প্রচুর সোনা দানা আর নগদ টাকা লুকানো আছে। ওগুলো আমাদের সাথে নিয়ে নেওয়া উচিত, কারণ আমরা এখান থেকে চলে গেলে তো আমার চলন্ত ব্যবসাটা হঠাৎ থমকে যাবে। তখন ওই টাকাটা আমাদের নতুন করে গুছিয়ে বসতে সাহায্য করবে। কি বলো? তুমি ঠিক বলেছ। সৌরন দিন রাত পরিশ্রম করে অনেক সম্পত্তি করেছে,
কালই কৌশলে সব নিজের নামে করে নিয়ে তারপর তোমার কাছে চলে আসব। তারপর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। অলকা এক কুটিল হাসিতে মেতে উঠে নিজের বাড়ি ফিরে এলো। সে ঘরে ঢুকতেই সৌরেন খামার থেকে ফিরে ক্লান্ত গলায় বলল, কি ব্যাপার অলকা? ইদানিং দেখছি তুমি সব সময় কেমন যেন নিজের খেয়ালে হারিয়ে থাকো। শরীর সব ঠিক আছে তো? কিছু না, এমনি। তা আজকে এত সকাল সকাল বাড়ি ফিরলে যে? মাঠে কোনো কাজ ছিল না? হ্যাঁ, আজকের ক্ষেতের কাজ আর ব্যবসার তদারকি সকালেই সেরে ফেলেছি। তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তবে আমাকে এখনই আবার আরেকটা জরুরি কাজে বেরোতে হবে। আমি আসছি। সৌরেন চলে যেতেই অলকা বিরক্তিতে মুখ বেঁকিয়ে মনে মনে বলল, দেখো এই মানুষটাকে। আজ কাজ না থাকলেও আমার পাশে দাঁড়িয়ে দুটো মিষ্টি কথা বলারও মুরদ নেই। এর সাথে সংসার করার চেয়ে না করা অনেক ভালো। রাত তখন গভীর। পুরো গ্রাম যখন ঘুমে আচ্ছন্ন, অলকা বেরিয়ে পড়ল। সে গিয়ে পৌঁছালো সেই কুখ্যাত ঠকবাজ রমেনের ভাঙা কুটিরে। কি গো রূপবতী, এত রাতে এই ভাঙা ঘরে কি মনে করে? তোমার সাথে একটা চুক্তি করতে এসেছি। আমি যা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। কাজটা যদি নিখুঁতভাবে করতে পারো তবে সারা জীবনের মতো তোমার আর টাকার অভাবই হবে না। টাকার গন্ধ পেলে রমেন করতে পারে না এমন কাজ নেই। গ্রামের সোজা সরল মানুষদের আঙুলের ইশারায় নাচানো তো আমার বাঁ হাতের খেল। তা তোমার এই রূপের আড়ালে কি মতলব লুকিয়ে আছে শুনি? তোমাকে একজন সাধুর বেশ ধরতে হবে, তারপর যেতে হবে আমার স্বামীর কাছে। সেখানে গিয়ে ঠিক কি কি বলতে হবে তা আমি তোমাকে শিখিয়ে দেব। আরে, এ তো অতি সামান্য কাজ। কাল সকালেই গেরুয়া বসন চুরিয়ে জটাধারী সেজে তোমার বাড়ি হাজির হয়ে যাব। শুধু বুঝিয়ে বলো সেখানে গিয়ে আমার ভূমিকাটা কি আর কি কথা বলতে হবে। তরুণী রমেনের আরও কাছে এগিয়ে গিয়ে তার কানে কানে ফিসফিস করে পুরো নীল নকশাটা খুলে বলল। সব শুনে ধুরন্ধর রমেনের চোখও চড়ক গাছ হয়ে গেল। নিশ্চিন্ত থাকো, কাজ হয়ে যাবে। কিন্তু একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, নিজের স্বামীর সাথে কেউ এমনটা করতে পারে? তোমাকে ঠিক যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো, বাড়তি প্রশ্ন করার দরকার নেই। কথাটা শেষ করেই অলকা হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। এবার আমার পথে সব কাটা দূর হবে, কেউ আমাকে আর আটকাতে পারবে না। রাত কেটে সকাল হলো। সৌরেন যখন মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, ঠিক তখনই রমেন এক জটাধারী গেরুয়া বসন পরা তান্ত্রিক সাধুর বেশ ধরে তাদের উঠোনে এসে হাজির হলো। সে গম্ভীর গলায় চিৎকার করে উঠল, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন! ঘোর সংকট, এই গৃহের ওপর এক মস্ত বড় অমঙ্গল নেমে আসতে চলেছে। প্রণাম বাবা, প্রণাম। সব ঠিক আছে তো বাবা? কিসের সংকটের কথা বলছেন? তোমার ঘরে যত ধন সম্পদ টাকা পয়সা আছে সব আজই ঘর থেকে বের করে দাও বাছা, নইলে তোমার স্ত্রীর ওপর চরম বিপর্যয় নেমে আসবে। সে খুব শীঘ্রই তোমাকে ছেড়ে চিরকালের মতো চলে যাবে। সৌরেনের বুকটা কেঁপে উঠল। অলকা যে গর্ভবতী সে কথা ভেবে সে আরো বেশি ভয় পেয়ে গেল। কি বলছেন বাবা? এ তো হতে পারে না। আমি আমার স্ত্রীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তার উপর আমি এখন বাবা হতে চলেছি। আমি তাকে এভাবে হারাতে দেব না। কোনো উপায় বলুন বাবা। আমার গণনা কখনো ভুল হয় না বাছা। যদি নিজের পরিবার আর স্ত্রীকে বাঁচাতে চাও তবে আজই সূর্যাস্তের আগেই ঘরের সমস্ত ধন সম্পদ বাইরে বের করে কোনো সৎ কাজে দান করতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ধন সম্পদ তো আমি আবার কঠোর পরিশ্রম করে কামাতে পারবো, কিন্তু আমার অলকা আর আমার অনাগত সন্তানকে আমি হারাতে পারবো না। আমি এক্ষুনি সব নিয়ে আসছি। অলোক নিরঞ্জন, এবার তোমার স্ত্রীর ওপর থেকে সব অমঙ্গলের মেঘ কেটে যাবে। আমি নদীর পাড়ে গিয়ে এক বিশেষ যজ্ঞ করব, যাতে তোমার অনাগত সন্তান ও স্ত্রী সুরক্ষিত থাকে।
টাকার পোটলাটা নিয়ে রমেন সোজা চলে গেল নদীর ধারের সেই নির্জন ভাঙা কুটিরে, যেখানে অলকা আগে থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। নিয়ে এসেছো? দাও দাও, আমার হাতে তাড়াতাড়ি টাকা পয়সাগুলো দিয়ে দাও। তবে সত্যি বলছি অলকা, তোমার মতো চালবাজ আর লোভী নারী আমি জীবনে দেখিনি। যে স্বামী তোমার আর তোমার সন্তানের জন্য নিজের সর্বস্ব এক পলকে ত্যাগ করলো, তাকে তুমি এভাবে পথে বসালে? তুমি মুখ বন্ধ রাখো তো। তোমাকে তোমার ভাগ দেওয়া হয়েছে, বাস ওইটুকুই। এই গ্রামের আর কেউ যেন জানতে না পারে। অলকা টাকার পোটলাটা নিয়ে প্রায় ছুটতে ছুটতে নদীর ঘাটে বিক্রমের কাছে গিয়ে পৌঁছালো। এসে গেছো অলকা? সব ঠিকঠাক হয়েছে তো? কাজটা করতে পেরেছো? হ্যাঁ বিক্রম, খুব। সৌরেনে সারা জীবনের যা উপার্জিত সোনা দানা টাকা পয়সা সব নিয়ে এসেছি। ওর কাছে আর কিছুই অবশিষ্ট নেই। এবার চলো, এই গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই। আমাদের পেটের সন্তান আছে, তাকে নিয়ে আমরা নতুন করে শুরু করব। বাহ বাহ, এত ধন সম্পদ! এবার তো আমি সত্যিই বড় লোক হয়ে গেলাম। এ কি বিক্রম, তুমি এমন করছো কেন? তুমি তো শহরের মস্ত বড় ব্যবসায়ী, আগে থেকেই তো ধনী। চলো চলো, এবার আমরা রওনা দিই। কি বলছো তুমি? আমি আর তোমার সাথে যাব? আরে ওরে কাল নাগিনী, তুই নিজের গর্ভে সন্তান নিয়ে যে স্বামীকে এভাবে ধোঁকা দিতে পারিস, তার সাথে আমি আমার বাকি জীবন কাটাবো? তুই তো একটা আস্ত প্রতারক। অলকা যেন আকাশ থেকে পড়ল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, এ কি বলছো বিক্রম? আমি তো তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিজের স্বামীকেও ধোঁকা দিয়েছি। এখন তুমি আমাকে এভাবে একা ফেলে যেতে পারো না, আমাকেও সঙ্গে নিয়ে চলো। ওরে আমার রাজকুমারী, আমি কোনো শহরের বড় ব্যবসায়ী নই। আমি হলাম পাশের গ্রামের এক সামান্য কাঠুরিয়া। তোর ওই রূপের অহংকার আর তোর স্বামীর সিন্দুকের ধনের কথা শুনে আমি শহরের দামি পোশাক ভাড়া করে তোকে ফাঁদে ফেলেছিলাম। আমার কাজ উদ্ধার হয়ে গেছে। এখন তোর গর্ভের সন্তান নিয়ে তুই যেখানে খুশি যা, আমার আর কোনো মাথা ব্যথা নেই। চললাম আমি। বিক্রম টাকার পোটলা নিয়ে হাসতে হাসতে চলে গেল। অলকা নদীর ঘাটে হাঁটু গেড়ে বসে রইল। তার চোখের জল শুকিয়ে ক্রোধে চোখ দুটো লাল হয়ে উঠল। সে মনে মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে বলল, একটা সামান্য ভিখারি আমাকে এত বড় মূর্খ বানালো। না, আমি এত সহজে হার মানব না। যেমন রূপের টোপ দিয়ে আমাকে ও ধ্বংস করেছে, আমিও এবার ওকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। আমি যেমন রূপসী তেমন চালবাজও হতে পারি। অলকা বাড়ি ফিরে দেখল সৌরেন তখনও ফেরেনি। সে লুকিয়ে রাখা কিছু টাকা নিয়ে বাজারে গিয়ে একটি দামি রাজকন্যার পোশাক আর মুখ ঢাকার জন্য রেশমি মেকআপ কিনে আনলো। তারপর সেই পোশাক পরে নিজের গর্ভের অবস্থা কৌশলে লুকিয়ে আয়নার সামনে দাঁড়ালো। মুহূর্তেই সে যেন অন্য এক রাজ্যের রাজকন্যায় পরিণত হলো। নিজের রূপ দেখে মুচকি হেসে সে বলল, তুই আমাকে ধোঁকা দিয়েছিলিস না বিক্রম? এবার দেখ, এক রাজকন্যা সেজে আমি তোকে কিভাবে পথে বসাব। অলকা সেই রাজকন্যার বেশে নদীর ঘাটের এক নির্জন পাথরে গিয়ে মনমরা হয়ে বসে রইল। কিছুক্ষণ পর বিক্রম কাঁধে কাঠের আঁটি নিয়ে সেই পথ দিয়েই যাচ্ছিল। হঠাৎ ঘাটে এক অপূর্ব সুন্দরী রাজকন্যাকে একাকী বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ালো। আরে, এ তো কোনো সাধারণ মেয়ে নয়, নির্ঘাত কোনো রাজ পরিবারের রাজকন্যা। ওই অলকাকে ঠকিয়ে তো ভালোই টাকা পেয়েছি। এবার যদি এই রাজকন্যাকে আমার প্রেমের জালে জড়াতে পারি, তবে তো আমি আক্ষরিক অর্থেই রাজা হয়ে যাব। দেখি এবার কি করা যায়। ক্ষমা করবেন রাজকুমারী, আমি এই গ্রামের এক অতি সাধারণ কিন্তু পরম সৎ কাঠুরিয়া। আপনাকে এভাবে একাকী এবং বিষণ্ণ অবস্থায় দেখে থাকতে পারলাম না। আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তবে এই অধমকে নির্দ্বিধায় বলতে পারেন। আমি রাজপ্রাসাদের বিলাসীন জীবন আর সারাক্ষণ পাহারা থেকে বিরক্ত হয়ে পালিয়ে এসেছি, যেখানে আমার একদম ভালো লাগতো না। আমি এখন একজন এমন মানুষ খুঁজছিলাম যে আমাকে রাজকুমারী বলে নয়,
একজন সাধারণ মেয়ে হিসেবে ভালোবাসবে। আহা, আপনার মতো উচ্চ বংশীয় রাজকন্যার এমন মহান ভাবনা দেখে আমার বুকটা শ্রদ্ধায় ভরে গেল। আমারও ধন সম্পদের প্রতি কোনো লোভ নেই রাজকুমারী। আমি শুধু একজন ভালো মনের জীবনসঙ্গী চাই, যার সাথে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারি। আমাদের দুজনের চিন্তা ভাবনা তো বেশ মিল হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের এই পরিচয় এক সুন্দর ভবিষ্যতের দিকে এগোতে পারে। ঠিক আছে, তাহলে আমি আজ আসছি। রাজকন্যা চলে যাওয়ার পর বিক্রম খুশিতে নাচতে নাচতে মনে মনে বলল, শিকার এবার বড়। খুব শীঘ্রই এই রাজকন্যাও আমার জালে আটকে যাবে। তারপর এর রাজপ্রাসাদের সম্পত্তিও আমার হবে। ওদিকে অলকা নিজের ঘরে ফিরে রাজকন্যার পোশাক ছাড়ে কুটিল হেসে বলল, বাছাধন বিক্রম, তুমি তো আমার পাতা ফাঁদে পা দিয়েছো। তুমি আমাকে ব্যবসায়ী সেজে লুটেছিলে, এবার আমি রাজকন্যা সেজে তোমাকে ফকির বানাবো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অলকার রাজকন্যার বেশে নিয়মিত বিক্রমের সাথে দেখা করতে লাগলো। বিক্রমও তার কাঠের ব্যবসা প্রায় ভুলেই অলকার পেছনে সময় দিতে লাগলো। একদিন নদীর ঘাটে বসে কথা বলার সময় অলকা বিক্রমকে বলল, বিক্রম, আমি অনেক ভেবে দেখেছি, শহরেরও অহংকারী রাজপুত্রদের চেয়ে তোমাকে আমার অনেক বেশি পছন্দ। আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। সত্যি রাজকুমারী, এ তো আমার পরম সৌভাগ্য। আমার মতো এক সামান্য কাঠুরিয়ার জন্য আপনি রাজপ্রাসাদ ত্যাগ করতে রাজি হয়েছেন। আপনার মনটা সত্যিই অনেক বড়। তবে আমার একটা শর্ত আছে বিক্রম, আমি যদি তোমাকে বিয়ে করি তবে আমার রাজপরিবার আমাকে ত্যায্য করবে। তাই আমি তোমার ওপরে পুরোপুরি ভরসা করার আগে আমি দেখতে চাই তুমি আমার জন্য কতটা ত্যাগ করতে পারো। তোমার যত ধন সম্পত্তি ঘরবাড়ি আছে আগে সব আমার নামে লিখে দিতে হবে, কারণ বিয়ের পর তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তবে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। বিক্রম মনে মনে এক কুটিল হিসাব কষল। সে ভাবল, আমার কাছে তো ওই সৌরেনের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা আর সোনাগুলোই আছে। ওগুলো সব যদি এখন রাজকন্যার হাতে দিয়েও দিই, বিয়ের পর তো ওর সাথে রাজমহলে গিয়ে এর চেয়ে 1000 গুণ বেশি সম্পত্তি আমি পেয়েই যাব। পাখিকে ধরার জন্য একটুখানি দানা তো ছড়াতেই হয়। কেন নয় রাজকুমারী, আপনি এখানেই অপেক্ষা করুন। আপনার চেয়ে কি আমার কাছে এই ধন দৌলত বড়? আপনি আমার জীবনে এসেছেন, এটাই আমার সবচেয়ে বড় ভাগ্য। আমি এখনই আসছি। বিক্রম দ্রুত তার কুটিরে গিয়ে সৌরেনের কাছ থেকে চুরি করা সমস্ত ধন সম্পদ আর সোনাদানার পোটলাটা নিয়ে এসে অত্যন্ত বিনয়ের সাথে রাজকন্যারূপী অলকার হাতে তুলে দিল। অলকা পোটলাটা হাতে নিয়ে ভারী গলায় জিজ্ঞেস করল, বাহ, তোমার কাছে তো বেশ ভালোই ধন সম্পত্তি আছে দেখছি। এগুলো কি সত্যি তোমার নিজের উপার্জিত ধন? হ্যাঁ রাজকুমারী, দিনরাত এক করে হাড় ভাঙা খাটুনি খেটে আমি এই সম্পদ জমিয়েছি। আর আজ আমার সেই ভালোবাসার মানুষের হাতে এটা তুলে দিতে পেরে আমার পরম আনন্দ হচ্ছে। কথাটা শোনা মাত্রই অলকা এক ঝটকায় তার মুখের রেশমি নেকাবটা সরিয়ে দিল। বিক্রম অলকার মুখটা দেখা মাত্রই, এ কি করে সম্ভব? কি ধুরন্ধর বিক্রম, আমাকে ঠকিয়ে পার পেয়ে যাবে ভেবেছিলে? রাজকন্যার বেশ ধরে আমি আমার স্বামীর ধন ফিরিয়ে নিয়েছি, তার সঙ্গে তোমারও ধন সম্পদ। এবার তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। অলকা টাকার পোটলাটা নিয়ে বিজয়ের হাসিতে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। বিক্রম রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, না, আমি এত সহজে হার মানব না অলকা। তুমি আমার সাথে প্রতারণা করেছ। এবার দেখো আমি কি করি। আমি সোজা তোমার স্বামীর কাছে যাব আর তাকে তোমার এই পরকীয়া, গর্ভধারণ আর প্রতারণার সব সত্যি কথা বলে দেব। আমি তোমাকে ধ্বংস করে ছাড়ব। রাগে আগুন হয়ে বিক্রম সোজা ছুটল সেই ঠকবাজ রমেনের ডেরার দিকে। সেখানে গিয়ে সে রমেনকে বলল, রমেন, শোনো, ওই অলকা নামের মেয়েটাকে চেনো তো? তুমি যে ছদ্মবেশী সাধু সেজে ওর স্বামীকে ভয় দেখিয়ে সব ধন কেড়ে নিয়েছিলে, তা যে আসলে অলকারই সাজানো একটা নাটক ছিল, সেই সব সত্যি কথা তোমাকে এখন ওর স্বামীর কাছে গিয়ে বলতে হবে।
এর জন্য আমি তোমাকে ভালো বকশিশ দেব। চলো আমার সাথে। ঠিক আছে। টাকার পোটলা যখন হাতছাড়া হয়েছে, তখন ওই অহংকারীকে আমিও উচিত শিক্ষা দিতে চাই। চলো, ওর স্বামীর সামনেই ওর মুখোশ খুলে দেব। ওদিকে অলকা আগে থেকেই জানতো যে বিক্রম সহজে শান্ত হবে না, তাই সে গাছপালার আড়ালে লুকিয়ে বিক্রম ও রমেনের পরিকল্পনা সব শুনে নিয়েছিল। সে দ্রুত দৌড়ে গ্রামের চণ্ডী মণ্ডপে গিয়ে হাজির হলো এবং কৃত্রিম কান্নায় ভেঙে পড়ে চিৎকার করতে লাগলো। শোনো সবাই, এই গ্রামের কি কোনো ভদ্রলোক নেই যে আমার মতো এক গর্ভবতী নারীর সম্মান রক্ষা করবে? কি হয়েছে মা? তুমি তো সৌরেনের বউ, অমন করে কাঁদছো কেন? এই রূপপুরে কার এত বড় সাহস যে তোমার দিকে চোখ তুলে তাকায়? মশাই, এই রমেন জটাধারী সাধুর বেশ ধরে যখন তখন পথ আটকাচ্ছে। আমি জল আনতে যাচ্ছি, সাধুর বেশ ধরে আমার সাথে অত্যন্ত অভদ্র ও নোংরা আচরণ করেছে। আপনারা কি এই গ্রামের একটা অন্তঃসত্ত্বা বধূর এই অপমান মুখ বুজে সহ্য করবেন? কথাটা শোনা মাত্রই গ্রামবাসীদের রক্ত গরম হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই রমেন দূর থেকে গেরুয়া বসন আর জটা পরে গ্রামের দিকে আসছিল। এক গ্রামবাসী দূর থেকে তাকে দেখিয়ে চেঁচিয়ে উঠল, ওই তো দেখুন মোড়ল মশাই, অলকা মা যা বলেছে একদম সত্যি। ওই শয়তান রমেনটা সত্যি সাধুর বেশ ধরে এদিকেই আসছে। মারো মারো ওই ভণ্ড শয়তানটাকে! সাধুর বেশ ধরে গ্রামের মা বোনদের অপমান করা দেখাচ্ছি। ওরে বাবারে, মরে গেলাম রে! আপনারা আমাকে কেন মারছেন? আমি তো সত্যিই সাধু, অলোক নিরঞ্জন। ছেড়ে দিন আমাকে। রাখ তোর অলোক নিরঞ্জন! তুই একটা আস্ত জোচ্চোর আর লম্পট। তুই জটাধারী সেজে আমাদের গ্রামের বউদের সাথে বদতমিজি করিস? তোকে আজ মেরেই ফেলবো। আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক অন্যায় ও ভুল হয়েছে। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কথা দিচ্ছি, আর কোনো দিন ফিরে আসব না। এরই মধ্যে বেশ কিছুদিন কেটে গেল। এক গভীর রাতে জানালার বাইরে বিক্রমকে দেখে অলকা ভয়ে কেঁপে উঠল। সে বুঝে গেল আজ তার সব গোপন ফাঁস হতে পারে। অলকা, শেষবারের মতো বলছি, আমার টাকা ফেরত দে, নইলে তোর স্বামীকে বলে দেব তোর পেটের সন্তান আমার, সৌরেনের নয়। একটা ফুটো পয়সাও পাবি না। আমার স্বামী আস্ত বোকা, আর তোকে নয়, ও আমাকে বিশ্বাস করে। তোকে কাঙাল বানিয়েছি আর ওকে ভিখারি। ঠিক সেই মুহূর্তেই সৌরেনের ঘুম ভেঙে গেল। মনে রেখো অলকা, পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়, মিথ্যের পা থাকে না। তোমার স্বামী যত জেদেই থাকুক, যেদিন সত্য সামনে আসবে সেদিন ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না। রাখো তো তোমার ঈশ্বর, ওসব কথা বোকাদের জন্য। আমার স্বামী আমাকে অন্ধের মতো ভালোবাসে। এখন এখান থেকে দূর হও তো। বিক্রম রাগে চলে গেল। সৌরেন নিজের কানে সব শুনল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, বুকটা ভেঙে চূর্ণ হয়ে গেল। এত রাতে কোথায় গিয়েছিলি অলকা? না মানে, পাড়ায় ঝগড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম তো, তাই দেখতে গিয়েছিলাম। অনেক হয়েছে অলকা, আর মিথ্যে বলার চেষ্টা করো না। আমি নিজের চোখে তোমাকে বিক্রমের সঙ্গে দেখেছি, আর নিজের কানে সব কথা শুনেছি। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। যে মানুষটা তোমাকে প্রাণীর চেয়েও বেশি ভালোবেসেছিল, তার ভালোবাসার এটাই কি প্রতিদান? না না, অমন বলবেন না। আমি আপনাকে সত্যিই ভালোবাসি। আমার গর্ভে আপনার সন্তান বড় হচ্ছে ভেবে তো আপনি আমাকে ক্ষমা করতে পারবেন। আমি টাকার লোভে আর রূপের অহংকারে পড়ে ক্ষণিকের জন্য পথ হারিয়েছিলাম। আমি আর কোনোদিন এমন কাজ করব না। চুপ কর! যে নিজের স্বামীর বিশ্বাস ভেঙে অন্যের সঙ্গে প্রতারণা করে, তারই ঘরে আর কোনো জায়গা নেই। এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা। সৌরেনের ডাকে গ্রামের মানুষ উঠোনে জড়ো হলো। সব ঘটনা শুনে মোড়ল গভীর হতাশায় মাথা নেড়ে বললেন, অলকা, তুমি নিজের ভুলের জন্য শুধু নিজের নয়, অন্যের জীবনও নষ্ট করেছ। এই গ্রামে মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। তাই তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। না না, আমাকে ক্ষমা করুন। আমি ভুল করেছি। আমার অনাগত সন্তানের কথা ভেবে আমাকে আরেকবার সুযোগ দিন।
আমি আর কোনোদিন এমন পাপ কাজ করব না। যে অহংকার আর প্রতারণার পথে চলে একদিন তারই মূল্য দিতে হয়। আজ থেকে আমাদের পথ আলাদা। অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে অলকা নিজের গর্ভে হাত রেখে অঝরে কাঁদতে লাগল। পাশে দাঁড়ানোর মতো কেউ আর রইল না। আজ আমি সব হারিয়েছি, এই পাপের শাস্তি আমার প্রাপ্য। কিন্তু আমার সন্তানকে আমি সৎ মানুষ হিসেবে বড় করব। ও যেন কখনো আমার মতো ভুল না করে। আমার সন্তানের জন্য আমি বেঁচে থাকব, এটাই আমার জীবনের শেষ সংকল্প। মিথ্যা, লোভ ও বিশ্বাসঘাতকতা সাময়িক লাভ এনে দিলেও শেষ পর্যন্ত সত্যের কাছেই পরাজিত হতে হয়। সততা ও বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় সম্পদ।